আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে ভোট হবে কিনা তার ঠিক নেই, না হওয়ার সম্ভাবনা এখনো যথেষ্ট, কিন্তু যদি হয় তাহলে ক্ষমতা দখলের সুযোগ কাজে লাগাতে সব ব্যবস্থা পাকা করে ফেলেছে ইউনূস জামাত জোট। আমার এই কথা শুনে কেউ বলতেই পারেন, এটা কেমন কথা? ইউনূস তো রাষ্ট্রপ্রধান, তার অবস্থান তো নিরপেক্ষ, তিনি কবে কখন জামাতের সঙ্গে জোট করলেন? এমন কথা যদি কেউ বলেন, তাকে বাংলাদেশের ব্যাপারে কিচ্ছুটি তিনি জানেন না, এটা বলতেই হবে। এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি, এটা তো ইউনূসের নিজের পার্টি, তাই তো এর নাম কিংস পার্টি। এই দল যখন জামাতের সঙ্গে জোট করে, তখন ইউনূস জামাত জোট ছাড়া কিছু বলা যায় কি? এই জোট ক্ষমতা ধরে রাখার জন্যে, মানে এতদিন তো বিনা নির্বাচনে ক্ষমতা রেখে দিয়েছে, এখন নির্বাচনের যদি হয় তাহলে নির্বাচনে এই জোট ক্ষমতা ধরে রাখার জন্য যা শুরু করে দিয়েছে সেটা অবাক করার মতো। এটা দেখলে বোঝা যাবে কেমন ভোট হতে চলেছে বাংলাদেশে। বাংলাদেশের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম বর্তমানে জামাতের কোলে বসে আছে, তাই এই সব খবর কোথাও নেই। কিন্তু কিছু বিদেশে বসে থাকা বাংলাদেশের ইউটিউবার সামাজিক মাধ্যমে এই নিয়ে যা বলছেন এটুকুই যা। কিন্তু ভারতের গোয়েন্দাদের কাছে এসব খবর বিস্তারিত পৌঁছে গেছে যে বাংলাদেশে ভোটে কি হতে চলেছে। ঠিক ভোটের 1.5 সপ্তাহ আগে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ শ্রেণীকে দিয়ে বুথ দখলের, ভোট কেন্দ্র দখলের পাকা ব্যবস্থা হয়ে গেছে। এই বিশেষ নিরাপত্তা বাহিনীটি হলো র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বলা নিষ্প্রয়োজন, তবু বলি, এটি বাংলাদেশের একটি এলিট প্যারামিলিটারি ফোর্স। সংস্থাটি বাংলাদেশের সেনা বিভাগের অধীনে নয়, গৃহ মন্ত্রণালয়ের অধীনে। গতকাল থেকে এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন করে রাখা হয়েছে SIF বা স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শুধু নামেই নয়, বাহিনীর ইউনিফর্ম, লোগো এবং কার্যপদ্ধতিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। অন্তর্বর্তী সরকার যখন চলে যাওয়ার মুখে, যখন নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সরকার গঠনের উদ্যোগ চলছে, তখন কেন এত তাড়াহুড়ো করে র্যাবের খোল নলছে বদল করা হচ্ছে? মেটিকুলাস ডিজাইনার জামাত ইউনূসের এটা এক বড় ডিজাইন। সেই ডিজাইনের আলোচনার আগে দেখা যাক, এই যে নির্বাচন অনুষ্ঠানের কথা চলছে, সেখানে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কিভাবে ব্যবহার করা হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী এবারের নিরাপত্তায় প্রায় 8 লক্ষ সদস্য মোতায়েন থাকছেন। বিভিন্ন বাহিনীর ভূমিকা এরকম: সেনাবাহিনীর থাকবে 1 লক্ষ সদস্য, তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে, সরাসরি ভোট কেন্দ্রে থাকবে না, তবে জরুরি প্রয়োজনে ডাকলে তারা দ্রুত সাড়া দেবে। পুলিশ বাহিনীর 1.5 লক্ষ সদস্যকে ব্যবহার করা হবে, তারা কোথায় থাকবে? ভোট কেন্দ্রের বাইরে তারা টহল দেবে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে থাকবে। এরপর বিজিবি বা বর্ডার গার্ডস বাংলাদেশ, এদের 35,000 সদস্য, তারা সীমান্ত জেলাগুলোতে এবং ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় টহলদারি করবে। এরপর আনসার বা ভিডিপি, আনসার এবং ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি, তার প্রায় 5.5 লক্ষ সদস্য থাকবে। প্রতিটি ভোট কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভোটারদের লাইন নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব এদের হাতে, মানে এরা থাকবে বুথের ভেতরে। এদের হাতে সাধারণভাবে কোনো আগ্নেয়াস্ত্র থাকবে না। র্যাব বা পরিবর্তিত নাম SIF এর কথায় এবার আসি। SIF এর সদস্য সংখ্যা মোট 12,000-এর মতো। নির্বাচনে এদের কোনো নির্ধারিত ভূমিকা নেই। এদের ওপর দায়িত্ব ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্র ও সন্ত্রাস দমন করবার জন্য বিশেষ মোবাইল টিম হিসেবে এরা কাজ করবে। আর এখানেই সরকারের বিশেষ পরিকল্পনা তৈরি হয়েছে।
আগেই বলেছি এদের পোশাক আশাক সব পাল্টে দেয়া হয়েছে। এই পোশাক পরিবর্তনের পেছনে একটা খুব বড় খেলা কাজ করছে। সেই খেলা যে খুব একটা গোপন রাখা গেছে তা নয়। খবর পাওয়া গেছে এসআইএফ এর সদস্যদের জন্য নতুন পোশাকের যত লাগবে তার অতিরিক্ত 20,000 অতিরিক্ত পোশাকের অর্ডার গেছে। এই অতিরিক্ত পোশাক দেয়া হবে কাদের কাদের জন্য আনা হচ্ছে? জামাত এনসিপি জোটের যে বিশেষ হারমাদ বাহিনী আছে তাদের জন্য। তারা এই ইউনিফর্ম ব্যবহার করে বুথ দখলের জন্য নির্দিষ্ট ভোট কেন্দ্রগুলোতে গিয়ে হাজির হবে, হামলা চালাবে। এই গুজব, মানে এটা যে গুজব বা অমূলক আশঙ্কা তা কিন্তু নয়। এই আশঙ্কার কথা পৌঁছে গেছে সেনাবাহিনীর কাছেও। আর সেটা নিয়ে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো এবং বর্তমান এসআইএফ মানে যারা র্যাব, সেই কর্তৃপক্ষ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। কারণ তাদের নজরের বাইরে এই 20,000 পোশাকের অর্ডার দেওয়া হয়েছে। সেই পোশাকগুলো পরে অন্যরা যাবে, গতকাল ওই হারমাদরা যাবে। গতকাল 3রা ফেব্রুয়ারি গাজীপুরের বিআরআরআই সম্মেলন কক্ষে 3 বাহিনীর প্রধানের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। 3 সেনার 3 বাহিনী। নির্বাচনের ঠিক 9 দিন আগে এই ধরনের উচ্চ পর্যায়ের সমন্বয় সভা, এটা মূলত নিরাপত্তার জন্য যে নতুন যে একটা নিরাপত্তার সংকট এসছে সেই সংকট মোকাবিলা করার উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের উপস্থিতিতে এই বৈঠকে প্রধানত ইন এড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী কিভাবে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে তা চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ডিসি, এসপি এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথেও সমন্বয় করা হয়। এই বৈঠকের মূল বার্তা কি? বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং ধৈর্য বজায় রেখে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এসআইএফ এর পোশাক ব্যবহার করে হাতমাদ্রা বুথ দখল করে ছাপ্পা ভোট দিতে এলে কিভাবে সেটা রুখে দেয়া যাবে সেটা নিয়েও কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে। যদি অতিরিক্ত 20,000 পোশাক তৈরির কথা কেবলমাত্র গুজব হতো, তাহলে সেনা এই প্রতিরোধমূলক ব্যবস্থা কেন নিতে গেল? খবর মিথ্যে হলে এই ব্যবস্থা নেওয়ার কথাই উঠতো না, তাই নয় কি? পোশাক বিতর্কের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিচ্ছে সেনা? গতকাল কি ঠিক হয়েছে? গতকাল জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে সেনাবাহিনীর অফিসাররা গাজীপুর বৈঠকের সূত্র ধরে সিদ্ধান্ত নিয়েছে যে এসআইএফ এবং সেনাবাহিনীর নতুন ইউনিফর্মে বিশেষ হলোগ্রাম এবং কিউআর কোড সম্বলিত ডিজিটাল আইডি থাকবে। ফলে কোনো সিভিলিয়ান বা ক্যাডার তারা যদি বাহিনীর পোশাক পরে জালিয়াতি করতে চায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হবে। কি বোঝা গেল সেনার এই সিদ্ধান্ত থেকে? বোঝা গেল পোশাক বিতর্ক, ওই 20,000 নতুন পোশাক, এক্সট্রা পোশাক তৈরি করে হারমাদদের দিয়ে দেওয়ার যে খবর, এটা কেবল ভিত্তিহীন খবর নয়, এটা বাস্তব। কিন্তু কথা হলো, সর্ষের মধ্যেই যেখানে ভূত, সেখানে ভূত তাড়াবে কে? প্রশ্ন ওঠে, কে এই হলোগ্রাম লাগাবে? সেনা নাকি সরকারের স্বরাষ্ট্র দপ্তর? কে এই জালিয়াতি ধরবে? কিভাবে ধরবে? এসব প্রশ্নের কোনো সদুত্তর নেই। অর্থাৎ মেটিকুলাস ডিজাইন নিয়ে প্রশ্ন উঠে যেতেই চোখে ধুলো দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে। মনে রাখতে হবে, দেশে মোট ভোট কক্ষ মানে বুথ আছে 2,44,649টি, আর ভোট কেন্দ্র আছে, অর্থাৎ এই বুথগুলো যে ভোট কেন্দ্রে, অনেক ভোট কেন্দ্রে একাধিক বুথ সেখানে আছে। ভোট কেন্দ্র মোট আছে 42,761টি। মোট ভোটার দেশে আছে 12,77,11,895 জন। তার মানে গড়ে প্রতিটি ভোট কেন্দ্রে প্রায় 3,000 ভোটার ভোট দেবেন এবং প্রতিটি বুথে গড়ে 5 থেকে 600 ভোটারের ব্যবস্থা রাখা হয়েছে। সারা দেশের ভোট কেন্দ্রগুলোকে 3টি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে: লাল,
মানে অতি ঝুঁকিপূর্ণ বা হাইপার সেন্সিটিভ, হলুদ মানে ঝুঁকিপূর্ণ বা সেন্সিটিভ, এবং সবুজ মানে সাধারণ। নিরাপত্তা সূত্র মতে 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে হাইপার সেন্সিটিভ ভোট কেন্দ্র প্রায় 21,000, সেন্সিটিভ বা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র প্রায় 16,359, আর নর্মাল বা সাধারণ ভোট কেন্দ্র মাত্র 5,000-এর মতো। এতেই বোঝা যাচ্ছে কোন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভোট হতে চলেছে বাংলাদেশে। জামাত জোটের কাছে এবারের ভোট হলো তাদের ক্ষমতায় দীর্ঘ সময়ের জন্য থাকার শেষ আশা। জিতলে বাঁচবে, হারলে মরবে, পালাবার পথ নেই। চারদিকে 3.5 দিকে ভারত, আর একদিকে বঙ্গোপসাগর, সুতরাং পালাবার পথ নেই। তাই তাদের মন্ত্র হচ্ছে করেঙ্গে ইয়া মরেঙ্গে। এই স্লোগানটা করেঙ্গে ইয়া মরেঙ্গে, এটা ইংরেজের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন গান্ধীজি। তবে জামাত জোটের পথ কিন্তু গান্ধীর পথে নয়, গান্ধীবাদী পথ নয়, তারা লড়কে লেঙ্গে বাংলাদেশ। বিএনপি এতদিন নেতৃত্ব সংকটে ভুগেছে। বিএনপির সাধারণ পরিচয় খিচুড়ি দল। এই দলের আদর্শ হিন্দি ফর্মুলা ছবির মতো, রাগ, দুঃখ, ফাইট, প্রেম সবকিছু ফর্মুলা মাফির এক এক চামচ করে নিয়ে আসা, সব দিক থেকে এক এক খাবলা মশলা নিয়ে তৈরি হয়। এখানে বিএনপিও তৈরিও ঠিক সেইভাবে। এখানে মুক্তিযুদ্ধের পক্ষ আছে, মুক্তিযুদ্ধের বিপক্ষ আছে, ধর্ম নিরপেক্ষতা পক্ষ আছে, আবার গোঁড়া ইসলামী পক্ষ আছে, পাকিস্তানপন্থী আছে, আবার পাকিস্তানের বিরুদ্ধপন্থী আছে, ভারতপন্থী আছে, আবার ভারত বিদ্বেষী আছে। এই দলটি মাঠে লড়াইয়ে নেমেছে অনেক পরে। তারেক রহমান দেশে ফেরার পরও বেশ কয়েকদিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়েছে। ততদিনে জামাতের ঘর গোছানোর কাজ শেষ। সেজন্যই জামাত জয়ের স্বপ্ন দেখছে, জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে ভাবছে তারা। এবং সেটা ভাবনাটা খুব একটা মিথ্যেও নয়। এখন শুধু দরজা খোলার অপেক্ষা। সে কাজটুকু করার জন্য সব কিছু করতে তৈরি জামাত। এই সব কিছু বলতে কি, এসআইএফ এর পোশাকে নিজেদের হারমাদদের দিয়ে ভোট কেন্দ্র দখলের প্ল্যানও আছে। তাই সেই কেউ স্বীকার করুক আর নাই করুক। ওয়াকারুজ্জামান গতকাল গাজীপুরের বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তবে গত 1.5 বছর তার নিজের যা ট্র্যাক রেকর্ড দেখেছে দেশের মানুষ, তাতে কোনটা তার মুখ আর কোনটা তার মুখোশ তা নিয়ে মানুষের বিস্তর সন্দেহ। 12ই ফেব্রুয়ারি কি ঘটবে দেশে সেটা জানেন কেবল পরম করুণাময়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দলটির নেতারা প্রায় বলতেন শেখ হাসিনার বিকল্পকে। কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা তার জবাবে বলেছিল বিকল্প তারা সবাই। কিন্তু গত 17 মাসে জুলাই আন্দোলনের সেই রং ফিকে হয়ে গেছে। নানামুখী বিশ্লেষণ চলছে, শান্তিতে নোবেল বিজয়ী থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ শ্রীলঙ্কা হতে পারল না, নিধন পক্ষে নেপালের মতো হতে পারলো না কেন। মন্দের ভালো হিসেবে এখন বাংলাদেশের মানুষ চাইছে জগদ্দল পাথরের মতো ঘাড়ে চেপে বসা ইউনূস সরকারের বিদায়। সামনে নির্বাচন, অনির্বাচিত সরকারের অধ্যায় শেষে গণতন্ত্রে ফিরবে বাংলাদেশ, সেই আশাই করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগবিহীন এই নির্বাচন নিয়ে প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট সোমবার যে নিবন্ধ প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে বাংলাদেশের ভোটাররা শাঁখের করাতেই পড়েছে। দেশটির ভোটারদের সামনে আছে কলঙ্কিত অতীতের একটি দল, তার বিকল্প হিসেবে আছে তালেবান ঘরানার আরেকটি দল। এর মধ্য থেকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে একটি বেছে নিতে হবে বাংলাদেশিদের। এর মধ্যে সবচেয়ে বড় বিপাকে পড়েছে দেশে থাকা নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা। তারা এখন বিএনপি ও জামাতের ও এনসিপির কাছে মহামূল্যবান ভোটার। গত 17 মাসে যেখানে জয় বাংলা বললে শিকার হতে হয়েছে মব সন্ত্রাসের, সেখানে ভোটের মাঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নির্বাচনের মাঠে একসময় প্রতিপক্ষের জন্য ভোট চাইতে হচ্ছে আওয়ামী লীগের নেতাদের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2রা ফেব্রুয়ারি ইকোনমিস্টের ওয়েবসাইটে বাংলাদেশ নিয়ে নিবন্ধটি প্রকাশিত হয়। নির্বাচনী প্রচারে নেমে তারেক রহমানের সাড়া পাওয়ার বর্ণনা দিয়ে শুরু হয়েছে ইকোনমিস্টের প্রতিবেদনটি।
যেখানে বলা হয়েছে তারেক রহমান বুলেট প্রুফ বাসের ভিতরে থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার এই প্রচারের সময় সড়কের দুই ধারে সমর্থকেরা জড়ো হয়ে থাকে। ইকোনমিস্ট বলছে, সাবেক দুই রাষ্ট্র ও সরকার প্রধান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে 60 বছর বয়সী তারেক রহমান জনপ্রিয় একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার নিয়ে রাজনীতিতে আছেন। নিবন্ধটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের পতনের পর আসন্ন নির্বাচন নিয়ে যেমন আশাবাদী হওয়ার সুযোগ আছে, তেমনি শঙ্কার বহু দিকও আছে। এতে বলা হয়, গণতন্ত্রে ফেরার এই প্রক্রিয়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান টানাপোড়েনের সম্পর্ক মেরামতে সহায়ক হয় বলে আশা করা হচ্ছে। তবে যে স্বপ্ন দেখিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সেই স্বপ্ন যে অনেক দূরে চলে গেছে তাও তুলে ধরেছে ইকোনমিস্ট। এখানে জামাতের উত্থানকে বড় চমক হিসেবে দেখছে ইকোনমিস্ট। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাই শুধু করেনি, পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে হত্যা, ধর্ষণ, লুটপাটেও নেমেছিল। 2024 সালে পতনের আগে জামাতকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার সরকার, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে দলটি। ইকোনমিস্টের দৃষ্টিতে বাংলাদেশে জুলাইয়ের পট পরিবর্তনের পর সবচেয়ে সুবিধাজনক অবস্থানে দেখা যাচ্ছে জামাত এবং বিএনপিকে। তবে এখানে সবচেয়ে বড় চমক হচ্ছে জামাত। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন মনে করেন, জামাতের এই নতুন জনসমর্থনের কারণ শুধু ইসলামপন্থী দল হওয়ার কারণে নয়, এর বাইরেও কারণ আছে। জামাত দাবি করছে তারা ক্ষমতায় গেলে মধ্যপন্থা অবলম্বন করবে, দেশ পরিচালনায় সবার সমান অধিকার নিশ্চিত করবে। তারপরও যে শহুরে মানুষ আতঙ্কে তা তুলে ধরেছে ইকোনমিস্ট, কারণ তারা দেখছেন নির্বাচনে নারী প্রার্থী বর্জিত জামাত নারীদের ঘরে ঢুকিয়ে দেওয়ার নানা ইঙ্গিত দিচ্ছে। জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকেও বিতর্কিত একটি পোস্ট সে আশঙ্কার বারুদ আরো বাড়িয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে দলটির আমিরের আইডি হ্যাক করে এই পোস্ট দেওয়া হয়েছিল। দর্শক, বাংলাদেশের আগের 12টি জাতীয় সংসদ নির্বাচনে জামাত সবচেয়ে বেশি আসন জিতেছিল 18টি, তাও আবার পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে। 4 দলীয় জোটের শরিক হিসেবে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জিতেছিল 17টি আসন, আর ভোটের পার্সেন্টেজ হিসেবে সর্বোচ্চ পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পেয়েছিল 12.13% ভোট। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগকে ভোটের মাঠ থেকে বাইরে রাখায় জামাত এখন বড় দল বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ থাকাকালে এই দুটি দল ছিল মিত্রতার বন্ধনে, এখন তাদের সেই বাঁধন আলগা হয়ে গেছে। জনমত জরিপে বিএনপির এগিয়ে থাকার তথ্য তুলে ধরে ইকোনমিস্ট লিখেছে, এর আগে বিএনপি 3 বার ক্ষমতায় গেলেও তাদের শাসনকাল ছিল প্রশ্নবিদ্ধ। 2001 থেকে বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান কোনো পদে না থেকেও যে সবকিছু চালাতেন তা এসেছে নিবন্ধে। উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্যের বরাতে বলা হয়েছে, তারেক রহমান তখন ছিলেন বাংলাদেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের একজন। ঘুষ নেওয়ার জন্য তিনি হয়ে উঠেছিলেন কুখ্যাত। তার লন্ডনে থাকাটি ছিল স্বেচ্ছা নির্বাসন, তাও বলা হয়েছে নিবন্ধে। ইকোনমিস্ট বলছে, 17 বছর পর লন্ডন থেকে ফিরে তারেক রহমান এখন ক্ষমতায় গেলে নানা ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তাকে এখন উদারপন্থী অনেকেই সমর্থন দিচ্ছেন। তারা ভাবছেন 17 বছর আগের তারেক রহমান আর এই তারেক রহমান এক নয়। কিন্তু তারপরও এই নির্বাচনে বাংলাদেশিদের জন্য বিকল্প দুটি মোটি আকর্ষণীয় নয় বলে দেশের একজন বিশ্লেষকের বরাতে বলেছে ইকোনমিস্ট। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলেছে, বাংলাদেশের সামনে এখন কলঙ্কিত অতীতের দলটি শাসনে নাকি তালেবান ঘরানার কোনো শাসনে পড়বে, সেটাই ভোটারদের সামনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নিবন্ধটিতে তালেবান ঘরানার দল হিসেবে বোঝানো হয়েছে জামাত ইসলামীকে, যারা আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর স্বাধীন বাংলাদেশে নিজেদের সবচেয়ে সুসময় পার করছে। আর কলঙ্কময় দল হিসেবে বোঝানো হয়েছে বিএনপিকে, যে দলটি এখন তারেক রহমানের নেতৃত্বে চলছে। দর্শক, বিদেশি সংবাদ মাধ্যমে আসা এই অভিযোগগুলো নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দুই দলের শীর্ষ নেতাদের মুখেও শোনা যাচ্ছে। আনুষ্ঠানিক প্রচারের শুরু থেকেই দুই বড় জোটের তরফে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেওয়া হচ্ছে। কখনো নেতারা সরাসরি বলছেন, কখনো কোনো দলের নাম না নিয়ে আকারে ইঙ্গিতে অতীত কর্মকাণ্ডের সমালোচনা করছেন, কখনো বা বিভিন্ন অভিযোগ আনছেন পরস্পরের বিরুদ্ধে। তবে জামাত ও বিএনপি নিজেদের মধ্যে যতই অভিযোগ আর পাল্টা অভিযোগ করুক না কেন, একটি বিষয় দল দুটির মধ্যে মিল দেখা যাচ্ছে, সেটি হলো আওয়ামী লীগের ভোট ব্যাংকে কিভাবে বাগানো যায়।
আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন আদায় করতে জামাত ও বিএনপি একেবারে আদা জল খেয়ে নেমেছে। ৩রা ফেব্রুয়ারি মাদারীপুর ১ বা শিবচর আসনে অভাবনীয় কাণ্ড ঘটেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হচ্ছে, বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হন দীর্ঘদিন পলাতক থাকা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ জন নেতাকর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে দেন বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোটও। আওয়ামী লীগের এসব নেতার দাবি, তারা সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। উঠান বৈঠকে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান জয় বাংলা স্লোগান দিয়ে ৩ মিনিটের বক্তব্য দেন। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেন। দর্শক, কিছুদিন আগেও জয় বাংলা বললে যেখানে মব সন্ত্রাসের শিকার হতে হতো, জয় বঙ্গবন্ধু বললে সরকার ও তার মিত্র দলগুলো ফ্যাসিস্টের দোসর আখ্যা দিত, সেখানে এখন প্রতিপক্ষের জন্য ভোট চাইতে গিয়ে এই স্লোগান ফিরে আসছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব মানে শেখ হাসিনা যেখানে নো ভোট নো ভোট কর্মসূচি পালন করতে বলছে, সেখানে এভাবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে একসময় প্রতিপক্ষের জন্য ভোট চাওয়া হচ্ছে কেন? সবশেষ ৪ঠা ফেব্রুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সাথে দলের নেতাদের যে বৈঠক হয়েছে, সেখানেও তিনি একই নির্দেশ দিয়েছেন। দলের অন্য একটি সূত্র বলছে, দুটো কারণে অনেক আসনে, বিশেষ করে যেসব আসন আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত, সেগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কৌশলী হতে হচ্ছে। প্রথমত, নির্বাচনের আগেও পরে বিএনপি জামাতের নির্যাতন থেকে বাঁচতে। দ্বিতীয়ত, এর মধ্যে বিভিন্ন জরিপ, আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতের একটি বিষয় পরিষ্কার হয়েছে, আওয়ামী লীগের জনভিত্তি আছে। সেটি আরো বেশি প্রাসঙ্গিক করে তোলার জন্য আপাতত দলটির স্থানীয় অনেক নেতা এমনটা করছেন। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর তৎপরতা বাড়ার পাশাপাশি দেশের অভ্যন্তরেও আওয়ামী লীগের প্রাসঙ্গিকতার তথ্য উঠে আসছে নানা জরিপে। ৪ঠা ফেব্রুয়ারি আনকভারিং দ্য পাবলিক পালস ফাইন্ডিংস ফ্রম আ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত জরিপে বলা হয়, আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের ৪৮.২% এবার বিএনপিকে ভোট দেবেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এছাড়া আগে আওয়ামী লীগকে ভোট দিতেন এবং ২৯.৯% ভোটার জামাতকে, ৬.৫% ভোটার জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। কমিউনিকেশনস অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন বা CRF ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন